আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমাদের মিডের পরের আজকেই প্রথম ক্লাস। আমাদের মিড পর্যন্ত যা যা ছিল ওগুলো ফাইনালে ইনক্লুড করার সম্ভাবনা খুবই কম। আজ মিড থেকে এখন আমরা সব নতুন কিছু টপিক পড়ব, এগুলোই আমাদের ফাইনালে থাকবে। তো আমরা আজকে আর বেশি কথা না বাড়াই, আমরা চলে যাব আমাদের প্রথম টপিকে, ম্যাথেসন্স রুল, যেটা এর আগে মিডে আমরা সর্বশেষ যে রেজিস্টিভিটি নিয়ে বিভিন্ন পড়ালেখা করেছিলাম। রেজিস্টিভিটি কী জিনিস, রেজিস্টিভিটির পাশাপাশি আমরা কন্ডাক্টিভিটি নিয়ে পড়েছি। কন্ডাক্টিভিটির একটা ছোট্ট পার্ট ছিল সুপার কন্ডাক্টিভিটি, ওইটার সামনে আবার একটু আসবে। তারপরে রেজিস্টিভিটি রিলেটেড আমরা পড়েছিলাম যে আমাদের টেম্পারেচারের পরিবর্তনের সাথে রেজিস্টিভিটির কী ধরনের পরিবর্তন আসে, আর একটা ম্যাটেরিয়াল সম্পর্কে তার রেজিস্টিভিটি কী ধারণা দেয়, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। তার পরপরই এখন আমরা আরেকটা বিষয় এখন জানবো, সেটা হচ্ছে ম্যাথেসন নামে একজন সায়েন্টিস্টের একটা রুল ছিল এই কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি রিলেটেড, সেটা সম্পর্কে জানবো। তো যদি সহজভাবে বলি তাহলে এই ম্যাথেসন্স রুল বলতে বোঝায় কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটিটা দুই ধরনের রেজিস্টিভিটির সমষ্টি। একটা রেজিস্টিভিটি হচ্ছে ওই ম্যাটেরিয়ালের মধ্যে আমি যদি তাপমাত্রা কমাই বা বাড়াই বা চেঞ্জ করি, তাহলে একটা যে থার্মাল এজিটেশন যেটা হয় মেটালের ভিতরকার আয়নগুলোর, ইলেকট্রনগুলোর, সেটার জন্য এক ধরনের রেজিস্টিভিটি পাওয়া যায়। আর আরেক ধরনের সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল এর যে ক্রিস্টাল স্ট্রাকচার আছে সেটার মধ্যে কোনো ইমপারফেকশন যদি থাকে, ওইটার কারণে আরেক ধরনের রেজিস্টিভিটি আমি ম্যাটেরিয়ালের মধ্যে উপস্থিত দেখতে পারি। আপনাদের আশা করি লেখা পুরাটা পড়া যাচ্ছে, একটু জুম আউট করে নিন। আমার বেশি বেড়ে গেল। এটা ঠিক আছে। তাহলে এই যে দুই রকমের রেজিস্টিভিটির সমষ্টিতেই আমি একটা ম্যাটেরিয়ালের টোটাল রেজিস্টিভিটি পাই, এটাই এই ম্যাথেসন নামের এই সায়েন্টিস্ট আমাদেরকে জানাইছেন। এই কারণে তার নামেই এই রুলটাকে বলা হয় ম্যাথেসন রুল। উপরে যদি দেখেন যে কি লেখা আছে, অ্যান এম্পিরিক্যাল রুল, এটা একটা নিয়ম which states that the total resistivity of a crystalline metallic specimen, যে কোনো ক্রিস্টালাইন একটা ম্যাটেরিয়াল সেম। আচ্ছা, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল, আমি আবার একটু কানেক্ট করার চেষ্টা করতেছি। একটু পজ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই কানেক্টিভিটি রিলেটেড প্রবলেমের জন্য বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, এখন ঠিক হয়েছে, আমরা আবার শুরু করি। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, ম্যাথেসন রুল এর স্টেটমেন্টটা পড়ছিলাম যে এটা কী বলে। তার আগে তো সংক্ষেপে অলরেডি বলেছি যে এটা কী জিনিস। দুই ধরনের রেজিস্টিভিটির সমষ্টি হচ্ছে একটা ম্যাটেরিয়ালের টোটাল রেজিস্টিভিটি, এটাই হচ্ছে এই রুলটা। দেখেন প্রথম লাইনে যেটা বলা হচ্ছে, টোটাল রেজিস্টিভিটি অফ এ ক্রিস্টালাইন মেটালিক স্পেসিমেন, যে কোনো ক্রিস্টালাইন মেটালিক স্পেসিমেন অর্থাৎ একটা মেটাল বা একটা ম্যাটেরিয়াল যেটার একটা পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, এরকম কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটিটা ইজ দ্য সাম অফ দ্য রেজিস্টিভিটি ডিউ টু থার্মাল এজিটেশন অফ দ্য মেটাল আয়ন্স অফ দ্য ল্যাটিস। এর সমষ্টি হবে দুইটা রেজিস্টিভিটির, একটা হচ্ছে মেটাল আয়ন ল্যাটিসের মধ্যে, যে ল্যাটিসের কথা আসতেছে কেন, কারণ যেহেতু এটা একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকবে, সুতরাং এই ল্যাটিসের মধ্যে আয়নগুলোর থার্মাল অ্যাজিটেশনের জন্য যে রেজিস্টিভিটি আসে সেই রেজিস্টিভিটি
and the resistivity due to the presence of imperfections in the crystal. এবং ক্রিস্টালের ক্রিস্টাল স্ট্রাকচারের ইমপারফেকশনের জন্য যে রেজিস্টিভিটিটা পাই সেটা এই দুইটার সমষ্টির সমান। This rule is a basis for understanding the resistivity behavior of metals and alloys at low temperature. এই জিনিস জেনে আমাদের কী লাভ হচ্ছে, আমাদের যখন কোনো একটা মেটালের খুব কম তাপমাত্রায় এর এই যে রেজিস্টিভিটি অর্থাৎ আমার আপেক্ষিক রোধ, এর আপেক্ষিক রোধের কী ধরনের থাকে আপেক্ষিক রোধটা, রেজিস্টিভিটির বিহেভিয়ারটা কেমন লো টেম্পারেচারে কোনো একটা মেটালের, সেটা বোঝার জন্যে এই ম্যাথেসন রুলটা আমাদের কাজে দেয়। এটা দিয়ে আমি আলাদা করতে পারি যে কোন অংশটা রেজিস্টিভিটির কোন অংশটা এর ক্রিস্টাল স্ট্রাকচারের ইমপারফেকশনের জন্য হচ্ছে, আর কোন অংশটা আমার এটার থার্মাল এজিটেশনের কারণে হচ্ছে। The resistivity of a metal results from the scattering of conduction electrons. এটা এর আগে আমরা আলোচনা করেছিলাম রেজিস্টিভিটিটা কিভাবে আসে, যখন আমার ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে তখন ইলেকট্রনগুলো ম্যাটেরিয়ালের বা যে মেটালটা সেটার যে অনুপরমাণুগুলো আছে ওগুলোর সাথে ধাক্কা লাগে, ওখান থেকে একটা বাধা আসে, ওইটাই হচ্ছে আমার ওই পার্টিকুলার ম্যাটেরিয়াল বা মেটালটার রেজিস্টিভিটি হিসাবে প্রকাশ পায়। তো এই ইলেকট্রন কন্ডাকশনের জন্য যে স্ক্যাটারিংটা আসে মেটালের, ওইটাই হচ্ছে আমার রেজিস্টিভিটি, ওটার কথাই এখানে আবার বলা হচ্ছে। তারপর এখানে আরও কয়েকটা কথা বলা হয়েছে, যেমন ল্যাটিস ভাইব্রেশন, যেটা স্ক্যাটার ইলেকট্রনস বিকজ দ্য ভাইব্রেশনস ডিস্টোর্ট দ্য ক্রিস্টাল। ল্যাটিসের ভাইব্রেশনের কারণেও ইলেকট্রন একটা স্ক্যাটারিং হয়, অর্থাৎ আমার ম্যাটেরিয়ালের ভিতরকার ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে যদি ভাইব্রেশন হয় তাহলে ওইটার জন্য ইলেকট্রনের কিছু স্ক্যাটারিং হয় বাড়তি, যে অংশটা আসে হচ্ছে আমার ক্রিস্টাল ইমপারফেকশনের রেজিস্টিভিটিতে। Imperfections such as impurity atoms, interstitials, dislocations and grain boundaries scatter conduction electrons because in their immediate vicinity the electrostatic potential differs from that of the perfect crystal. সহজভাবে যদি বলি, লাস্টের কথাটা কি বলা হচ্ছে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে যে ইমপারফেকশনের জন্য আমার একটা রেজিস্টিভিটি পাই, সেটা কি কি ধরনের ইমপারফেকশন হতে পারে। প্রথম হতে পারে ইমপিউরিটি অ্যাটম, অর্থাৎ আমি যেই মেটালটা নিচ্ছি সেই মেটালের মধ্যে ওই ম্যাটেরিয়াল ছাড়া বাড়তি কিছু আছে। এটা আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে আমি সেমিকন্ডাক্টরের মধ্যে আপনারা ডোপিং নিয়ে হয়তো পড়েছেন, যে সিলিকন সেমিকন্ডাক্টরের মধ্যে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্যে পঞ্চযোজী কোনো একটা ভেজাল বা একটা ইমপিউরিটি অ্যাটম মিশাই, তখন এটার ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে একটা পরিবর্তন আসে বা একটা ইমপারফেকশন আসে। এরকম অন্য ম্যাটেরিয়ালের অ্যাটম যদি চলে আসে তাহলে সেটা ইমপিউরিটি অ্যাটম। এরপরে হচ্ছে ইন্টারস্টিশিয়ালস আছে, তারপরে ডিসলোকেশনস, অর্থাৎ আমার ল্যাটিসের মধ্যে কোনো একটা অ্যাটমের পজিশন যদি ভিন্ন জায়গায় চলে যায় বাইরে থেকে কোনো স্ট্রেইন বা স্ট্রেস এইসব কিছুর কারণে। তারপরে গ্রেইন বাউন্ডারিজ হচ্ছে এটা ক্রিস্টাল স্ট্রাকচারের একদম শুরুর ক্লাসে আমরা কিছুটা পড়েছিলাম। আমাদের ক্রিস্টালের ভিতরকার একটা আলাদা লোকেশন থাকে, যে লোকেশনে আমার স্ট্রাকচারটা সিমিলার, তার পাশের আরেকটা লোকেশনে কিছুটা ভিন্ন, কিন্তু ওই পুরো লোকেশন জুড়ে আবার একটা মিল আছে। তো এই পাশাপাশি দুইটা লোকেশনের মাঝখানের যে বাউন্ডারি বা সীমা, সেটাই হচ্ছে আমার গ্রেইন বাউন্ডারি। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। আর লাস্টে এই ম্যাথেসন রুল যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে আপনাদেরকে এর ডেফিনিশনটা বলতে হবে, যে এটা দ্বারা কি বোঝানো হয়, আর এর একটা ইকুয়েশন আছে সেটা একটু বলতে হবে। ইকুয়েশনের মধ্যে জাস্ট ডেফিনিশন যেটা সেটাই, রো দিয়ে রেজিস্টিভিটি প্রকাশ করা হয়, অলরেডি আমরা জানি। তো এই রো হচ্ছে দুইটা রেজিস্টিভিটির সমষ্টি, একটা হচ্ছে রো নট আই আর একটা হচ্ছে রো টি। আর ডান দিকেরটা রো আর ব্র্যাকেটে ক্যাপিটাল লেটার টি, যেটা এটা হচ্ছে আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য রেজিস্টিভিটি, অর্থাৎ আমার তাপমাত্রার জনিত কারণে আমার যে রেজিস্টিভিটিটা পাই ম্যাটেরিয়ালের সেটা। আর তার প্রথম অংশটা হচ্ছে আমার ইমপিউরিটি বা আমার ক্রিস্টাল স্ট্রাকচারের ইমপারফেকশনের জন্য যে রেজিস্টিভিটিটা পাই সেটা।
এই দুইটা সমষ্টি হতে আমার যে কোনো ম্যাটেরিয়ালের টোটাল রেজিস্টিভিটির মান। মেথেসনস রুল নিয়ে আমাদের এর চেয়ে বেশি ডিটেলসে আর পড়া লাগবে না। এটা কি জিনিস, এটা কি কাজে লাগে, আর এটার ইকুয়েশন কি কাজে লাগে এই যে এখানের মধ্যে লেখা আছে। এই যে প্রথম লাইনটা যদি দেখেন, দিস রুল ইজ এ বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য রেজিস্টিভিটি বিহেভিয়ার অফ মেটালস অ্যান্ড অ্যালয়েস অ্যাট লো টেম্পারেচার। মেটাল বা অ্যালয়গুলোর লো টেম্পারেচারে রেজিস্টিভিটি বিহেভিয়ার কেমন হবে সেটা বোঝার জন্যে এই রুলটা আমাদের কাজে দেয়। তো এতটুকু থাকুক আমাদের মেথেসন রুল। এরপরে আমরা চলে যাব একটা খুব ইম্পর্ট্যান্ট টপিকে, সেটা হচ্ছে হল ইফেক্ট। তো আজকের এই মেথেসন রুলের লেকচার এই পর্যন্তই।